নমস্কার, শান্ত টিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত। সাথে আছে দীপান্বিতা। চোখ রাখবো সংবাদে। প্রদেশ বিজেপির 7টি মণ্ডলের মণ্ডল সভাপতির নাম ঘোষণা। প্রতিটি মণ্ডলকে ঢেলে সাজানোর লক্ষ্যে অধিকাংশ মণ্ডলের সভাপতি পদে আনা হয়েছে নতুন মুখ। প্রদেশ বিজেপির কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে নতুন মণ্ডল সভাপতিদের নাম ঘোষণা করেন বিজেপির স্টেট রিটার্নিং অফিসার সমরেন্দ্র চন্দ্রদেব। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর রাজ্য সফরে 24 ঘণ্টার মধ্যে প্রদেশ বিজেপির নবনির্বাচিত মণ্ডল সভাপতিদের নামের তালিকা ঘোষণা করা হয়। সোমবার প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান বিজেপির স্টেট রিটার্নিং অফিসার সমরেন্দ্র চন্দ্রদেব। তিনি বলেন, প্রদেশ বিজেপির বুথ স্তরের সভাপতি নির্বাচনের পর অনুষ্ঠিত হয় মণ্ডল স্তরের নির্বাচন। মণ্ডল স্তরের নির্বাচন শেষে 7টি মণ্ডলের মণ্ডল সভাপতির নাম ঘোষণা করল প্রদেশ বিজেপি। প্রতিটি মণ্ডলকে ঢেলে সাজানোর লক্ষ্যে অধিকাংশ মণ্ডলের সভাপতি পদে আনা হয়েছে নতুন মুখ। প্রদেশ বিজেপির কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে নতুন মণ্ডল সভাপতিদের নাম ঘোষণা করেন প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা। সাংবাদিক সম্মেলনে তিনি জানান, 1. সিমনা মণ্ডল সভাপতি ইন্দ্রজিৎ দেববর্মা, 2. মোহনপুর মণ্ডল সভাপতি কার্তিক আচার্য, বামুটিয়া মণ্ডল সভাপতি শিবেন্দ্র দাস, 4. বরজোলা মণ্ডল সভাপতি রাজীব সাহা, 5. খয়েরপুর মণ্ডল সভাপতি রাজেশ ভৌমিক, 6. আগরতলা মণ্ডল সভাপতি তপন ভট্টাচার্য, 7. রামনগর মণ্ডল সভাপতি অমিতাভ ভট্টাচার্য, 8. টাউন বর্দোয়ালি মণ্ডল সভাপতি শ্যামল কুমার দেব, 9. বনমালীপুর মণ্ডল সভাপতি অরিন্দম চৌধুরী, 10. মজলিশপুর মণ্ডল সভাপতি রণজিৎ রায় চৌধুরী, 11. মান্দাই বাজার মণ্ডল সভাপতি অভিজিৎ দেববর্মা, 12. টাকারজোলা মণ্ডল সভাপতি নির্মল দেববর্মা, 13. প্রতাপগড় মণ্ডল সভাপতি স্বপ্না দাস, 14. বাধারঘাট মণ্ডল সভাপতি মনীষ দেব, 15. কমলাসাগর মণ্ডল সভাপতি কাজল সরকার, 16. বিশালগড় মণ্ডল সভাপতি তপন দাস, 17. গোলাঘাটি মণ্ডল সভাপতি নারায়ণ দেবনাথ, 18. সূর্যমণিনগর মণ্ডল সভাপতি মন্টু দেবনাথ, 19. চোরিলাম মণ্ডল সভাপতি তপন দাস, 20. বক্সনগর মণ্ডল সভাপতি অনিল চন্দ্র দাস, 21. নলছড় মণ্ডল সভাপতি লোকজিৎ দেবনাথ, 22. সোনামুড়া মণ্ডল সভাপতি শুভ্রজিৎ দাস, 23. ধনপুর মণ্ডল সভাপতি বিপুল মজুমদার, 24. রামচন্দ্রঘাট মণ্ডল সভাপতি সুখেশ দেববর্মা, 25. খোয়াই মণ্ডল সভাপতি অনুকূল দাস, 26. আশারামবাড়ি মণ্ডল সভাপতি জয়ন্ত দেববর্মা, 27. কল্যাণপুর প্রমোদনগর মণ্ডল সভাপতি নিতাই বল, 28. তেলিয়ামুড়া মণ্ডল সভাপতি অচিন্ত ভট্টাচার্য, 29. কৃষ্ণপুর মণ্ডল সভাপতি ধনঞ্জয় দাস, 30. বাগমা মণ্ডল সভাপতি অমর জমাতিয়া, 31. রাধা কিশোরপুর মণ্ডল সভাপতি সানি সাহা, 32. মাতাবাড়ি মণ্ডল সভাপতি বিশ্বজিৎ মারাক, 33. কাকরাবন শালগড়া মণ্ডল সভাপতি বিশ্বজিৎ সরকার, 34. রাজনগর মণ্ডল সভাপতি জয়দেব সরকার, 35. বিলোনিয়া মণ্ডল সভাপতি সায়ন্তন দত্ত, 36. শান্তির বাজার মণ্ডল সভাপতি দেবাশিস ভৌমিক, 37. ঋষ্যমুখ মণ্ডল সভাপতি নকুল সাহা, 38. জোলাইবাড়ি মণ্ডল সভাপতি সুজিত দত্ত, 39. মনু মণ্ডল সভাপতি বিপুল ভৌমিক, 40. সাবরু মণ্ডল সভাপতি গৌতম ত্রিপুরা, 41. অম্পিনগর মণ্ডল সভাপতি সত্যমোহন জমাতিয়া, 42. অমরপুর মণ্ডল সভাপতি উজ্জ্বল দত্ত, 43. করবুক মণ্ডল সভাপতি অসীম ত্রিপুরা, 44. রাইমাভেলি মণ্ডল সভাপতি ধন্যমানিক ত্রিপুরা, 45. কমলপুর মণ্ডল সভাপতি শম্পা দাস, 46. সুরমা মণ্ডল সভাপতি শুভাশিস আহির, 47. আমবাসা মণ্ডল সভাপতি অজয় অধিকারী, 48. করমছড়া মণ্ডল সভাপতি সঞ্জিত দেববর্মা, 49. ছামনু মণ্ডল সভাপতি রাজীব চাকমা, 50. পাভিয়াছড়া মণ্ডল সভাপতি সন্তোষ ধর, 51. ফটিকরায় মণ্ডল সভাপতি তরুণ কুমার দাস, 52. চণ্ডীপুর মণ্ডল সভাপতি পিন্টু ঘোষ, 53. কৈলাসহর মণ্ডল সভাপতি প্রীতম ঘোষ, 54. কদমতলা কুর্তি মণ্ডল সভাপতি বিমল পুরকায়স্ত, 55. বাগবাসা মণ্ডল সভাপতি বিকাশ নাথ, 56. ধর্মনগর মণ্ডল সভাপতি শ্যামল নাথ, 57. যুবরাজনগর মণ্ডল সভাপতি কিরণ শঙ্কর দেবনাথ, 58. পানিসাগর মণ্ডল সভাপতি বিবেকানন্দ দাস, 59.
প্যাচারতুল মণ্ডল সভাপতি রাজীব চাকমা এবং 60 কাঞ্চনপুর মণ্ডল সভাপতি বীরেন্দ্র কর। শ্রী ইন্দ্রজিৎ দেববর্মা, 2 মোহনপুর শ্রী কার্তিক আচার্য, 3 বামুটিয়া শিবেন্দ্র দাস, 4 বরজলা শ্রী রাজীব সাহা, 5 খয়ারপুর শ্রী রাজেশ ভৌমিক, 10 মজলিশপুর শ্রী রণজিৎ রয় চৌধুরী, 11 মান্ডায় শ্রী অভিজিৎ দেববর্মা। সদর আরবান 6 আগরতলা শ্রী তাপস ভট্টাচার্য, তপন ভট্টাচার্য, 7 রামনগর শ্রী অমিতাভ ভট্টাচার্য, 8 টাউন বড্ডওয়ালি শ্রী শ্যামল কুমার দেব, 9 বনমালীপুর শ্রী অরিন্দম চৌধুরী, 13 প্রতাপগড় শ্রীমতী স্বপ্না দাস, 14 বাদারঘাট শ্রী মনীষ দেব, 18 সূর্যমণিনগর শ্রী মান্তু দেবনাথ। সিপাহীজলা 9, 12 টাকারজলা শ্রী নির্মল দেববর্মা, 15 কমলাসাগর শ্রী কাজল সরকার, 16 বিশালগড় শ্রী তপন দাস, 17 গোলাঘাটি শ্রী নারায়ণ দেবনাথ, 19 চরিরাম শ্রী তাপস দাস। সিপাহীজলা সাউথ 20 বক্সনগর শ্রী অনিল চন্দ্র দাস, 21 নলসর শ্রী লোকজিৎ দেবনাথ, 22 সোনামুড়া শ্রী শুভ্রজিৎ দাস, 23 দনপুর শ্রী বিপুল মজুমদার খোয়াই ডিস্ট্রিক্ট, 24 আরসিঘাট শ্রী সুকেশ দেববর্মা, 25 খোয়াই শ্রী অনুকূল দাস, 26 আসারামবাড়ি শ্রী জয়ন্ত দেববর্মা, 27 কল্যাণপুর শ্রী নিতাই বল, 28 তেলিয়ামুড়া শ্রী অচিন্তা ভট্টাচার্য, 29 কৃষ্ণপুর শ্রী ধনঞ্জয় দাস গোমতী ডিস্ট্রিক্ট, 30 বাকমা শ্রী অমর জমাতিয়া, 31 আরকিপুর শ্রী শানি সাহা, 32 মাতাবাড়ি শ্রী বিশ্বজিৎ মারাক, 33 কাকরাবন বিশ্বজিৎ সরকার, 34 অম্পিনগর শ্রী সত্যমোহন জমাতিয়া, 35 অমরপুর উজ্জ্বল দত্ত, 43 করবুক শ্রী অসীম ত্রিপুরা সাউথ বিলাত জেলা, 34 রাজনগর শ্রী জয়দেব সরকার, 35 বিলুনিয়া সায়ন্তন দত্ত, 37 শান্তিবাজার শ্রী দেবাশিস ভৌমিক, 37 ঋষ্যমুখ শ্রী নকুল পাল, 38 জুলাইবাড়ি শ্রী সুজিত দত্ত, 39 মনু শ্রী বিপুল ভৌমিক, 40 সাবরুম শ্রী গৌতম ত্রিপুরা দলাই ডিস্ট্রিক্ট, 44 রাইনাবাড়ি শ্রী দন্নমানিক ত্রিপুরা, 45 কোমরপুর চম্পা দাস শ্রীমতী চম্পা দাস, স্বপ্না দাস শম্পা দাস, 46 সুরমা শ্রী সুভাষিস আয়ার, 47 আম্বাসা শ্রী অজয় অধিকারী, 48 করমসরা শ্রী সঞ্জিত দেববর্মা, 49 সামনু শ্রী রাজীব চাকমা ঊনকোটি ডিস্ট্রিক্ট, 50 পাবিয়াছড়া শ্রী সন্তোষ ধর, 51 ফটিকরায় শ্রী তরুণ কুমার দাস, 52 চন্দিপুর শ্রী পিন্টু ঘোষ, 53 কৈলাসহর শ্রী প্রীতম ঘোষ, 59 পেচারটল শ্রী রাজীব চাকমা নর্থ ত্রিপুরা, 54 কুর্তি করমতলা শ্রী বিমল পুরকাষ্ঠ, 55 বাগবাসা শ্রী বিকাশ নাথ, 56 ধর্মনগর শ্রী শ্যামল নাথ, 57 যুবরাজনগর শ্রী কিরণ শঙ্কর দেবনাথ, 58 পানিসাগর শ্রী বিবেকানন্দ দাস, 60 কাঞ্চনপুর শ্রী বীরেন্দ্র কর। এই হলো টোটাল 7টা বিধানসভা মন্ডল প্রেসিডেন্টের নাম। আরো বলেন, রাজ্যে মোট 10টি সাংগঠনিক জেলা রয়েছে। প্রত্যেক জেলার মন্ডলগুলির জন্য একজন করে মন্ডল সভাপতি নিয়োজিত করা হয়েছে। মোট 60টি মন্ডলের জন্য 60 জন মন্ডল সভাপতি নিয়োজিত হয়েছে। 3352টি বুথের মধ্যে 2898টি বুথ গঠন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। বাকিগুলিতে চলছে গঠন প্রক্রিয়া।
যারা নতুন করে মণ্ডল সভাপতি এবং বুথ সভাপতির দায়িত্ব পেয়েছেন তারা আগামী দিন সঠিকভাবে দায়িত্ব পালন করবে বলে অভিমত ব্যক্ত করেন। সাংবাদিক সম্মেলনে প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা, সাথে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির মিডিয়া ইনচার্জ সুনীত সরকার সহ অন্যান্যরা। 7টি মণ্ডলের মণ্ডল সভাপতি নির্বাচনের ক্ষেত্রে অধিকাংশ মণ্ডলে বিজেপি নেতৃত্বদের কাল ঘাম ছুটেছে, কারণ অধিকাংশ মণ্ডলে মণ্ডল সভাপতির দাবিদার একাধিক ব্যক্তি ছিল। যাই হোক, এদিন মণ্ডল সভাপতিদের নাম ঘোষণার পর নবনির্বাচিত মণ্ডল সভাপতিদের শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী ড মানিক সাহা। মুখ্যমন্ত্রী আশা ব্যক্ত করে বলেন, আগামী দিন দলের স্বার্থে এবং মানুষের স্বার্থে নবনির্বাচিত মণ্ডল সভাপতিরা দায়িত্ব পালন করবেন। শ্যামল টিভি। দলের নিয়ম নীতি মেনে মানুষের কল্যাণে কাজ করবে বিজেপির নতুন মণ্ডল সভাপতিরা। সঠিকভাবে কাজ না করলে সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হবে। ত্রিপুরা রাজ্যের মানুষ বিজেপিকে ক্ষমতায় এনেছে। মণ্ডল সভাপতি একটি মণ্ডলের প্রধান। মণ্ডল সভাপতির দায়িত্ব শুধুমাত্র পার্টি নয়, দলের পাশাপাশি মানুষের সেবা করতে হবে। সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা মানুষের কাছে পৌঁছেছে কিনা তা দেখতে হবে। মণ্ডল সভাপতি মানেই একটি পার্টি অফিসে আসা যাওয়া নয়। কোনো মণ্ডল সভাপতি সঠিকভাবে কাজ না করলে পদ থেকে সরিয়ে দেওয়া হবে। নতুন মণ্ডল সভাপতিদের নিয়ে নিজেদের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে এই কথা বললেন সাংসদ বিপ্লব কুমার দেব। কাজ করবে, নিষ্ঠার সঙ্গে কাজ করো, পার্টির নীতি নির্ধারণ কমিটির যে নিয়ম নীতিগুলি আছে সেগুলো মেনে কাজ করো, আর উল্টো সিধা কাজের মধ্যে না পড়ো। ত্রিপুরার মানুষের কল্যাণ, সংগঠনের কল্যাণের জন্য কাজ করো। আর যদি কাজ সঠিকভাবে না করে সরিয়ে দেওয়া হবে। এই ত্রিপুরাতে ভারতীয় জনতা পার্টির সরকার মানুষ এনেছে, তো মানুষ মণ্ডল প্রেসিডেন্ট মানে ভারতীয় জনতা পার্টির মণ্ডলের হেড, সত্তাসীন পার্টি। তো মণ্ডল প্রেসিডেন্ট দায়িত্ব শুধু পার্টি নয়, আম জনতারও সেবা করা, সরকারি কাজগুলো সঠিকভাবে মানুষের কাছে পৌঁছে যাচ্ছে কিনা, না হলে এগুলোতে সাহায্য করা। মণ্ডল প্রেসিডেন্ট মানে পার্টি বিষয়ে আসা যাওয়া, এটা সিপিএম পার্টি নয়। আমি আপনাদের মাধ্যমে তার জন্য স্পষ্টতার সঙ্গে বলছি, সঠিকভাবে যদি কাজ করে থাকতে পারবে, না করলে সরিয়ে দেওয়া হবে। এই প্রথম দিক থেকে যাতে সবাই কান খাড়া থাকে আর সেগুলো বোঝে। এক দেশ এক নির্বাচন নতুন নয়। ইতিপূর্বে 4 বার একসাথে লোকসভা ও বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এক দেশ এক নির্বাচন নিয়ে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে এই কথা বললেন সাংসদ বিপ্লব কুমার দেব। তিনি আরো বলেন, কংগ্রেসের কুকর্মের কারণে এক দেশ এক নির্বাচন প্রথা ভেঙে গেছে। লোকসভা ও বিধানসভা নির্বাচন পৃথক পৃথকভাবে করার ফলে ব্যয় বেশি হয়। কংগ্রেস পরিবার তন্ত্রকে বাঁচানোর জন্য পৃথক পৃথকভাবে লোকসভা ও বিধানসভা নির্বাচন চালু করে দেশবাসীর উপর বোঝা চাপিয়ে দিয়েছে। নির্বাচনের ব্যয়ের হার কমানোর জন্য এক দেশ এক নির্বাচন বিল লোকসভায় আনা হয়েছিল। বর্তমানে এ বিল জেপিসিতে পাঠানো হয়েছে। বিপ্লব কুমার দেব আরো বলেন, এক দেশ এক নির্বাচন চালু হলে দেশের মানুষের জন্য ভালো হবে। উল্লেখ্য, এক দেশ এক ভোট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ড্রিম প্রজেক্ট। এ নিয়ে প্রবল আপত্তি কংগ্রেসের। হাত শিবিরের শীর্ষ নেতৃত্ব মনে করছে, রাজ্য ও কেন্দ্রের ভোট একসঙ্গে হলে জাতীয়তাবাদীদের ধুয়ো তুলে রাজ্য বিধানসভা নির্বাচনগুলিতেও সুবিধা পাবে বিজেপি। ইলেকশন সেটাই প্রথমবার এসছে তেমন না, 4 বার একসঙ্গে ইলেকশন হয়েছে, লোকসভা এবং বিধানসভা 4 বার। এই প্রথাটা ভেঙেছে কে? কংগ্রেসের কুকর্মের কারণে। কংগ্রেস যখন সত্তাতে আসতে পারে না, 356 লাগিয়ে লেগে রাজ্যগুলো ভেঙেছে। ভাঙার পরে 5 বছরের আগে রাজ্যগুলি ভাঙার কারণে এই প্রথা তৈরি হয়ে গেছে এবং ভারতবর্ষের লাখো কোটি টাকা খরচা হয়। 2024 ইলেকশনে আনুমানিক 1 লাখ কোটি টাকা খরচা হয়েছে। তো আলাদাভাবে লোকসভা আলাদাভাবে বিধানসভা হওয়ার যে মূল কোনো তন্ত্র, সেটা হচ্ছে কংগ্রেসি তন্ত্র, কংগ্রেসের পরিবারতন্ত্রকে বাঁচানোর জন্য ভারতবর্ষের মানুষের উপরে বোঝ লাগিয়ে দেওয়া হয়েছে। নরেন্দ্র ভাই মোদীকে আমি ধন্যবাদ জানাই। সেই বিল লোকসভাতে আনা হয়েছে, ক্যাবিনেটে পাস করা হয়েছে, জেপিসিতে পাঠানো হয়েছে। আমি আশা করি কম সময়ের মধ্যে জেপিসির যে টিম আছে, চেয়ারম্যান আছেন আমাদের পিপি চৌধুরীজি, কম সময়ের মধ্যে সেটাকে নিয়ে আসবে। তাতে দেশের লাভ হবে। আর যেই টাকাটা ইলেকশনে খরচা, সেই টাকাটা সাধারণ মানুষের জন্য স্কিম করে আমরা খরচা করলে স্বাভাবিকভাবে এক তো সময় বাঁচবে 2 বছর, আর অন্যদিকে সাধারণ মানুষের জন্য বড় মাত্রায় বাজেটে টাকা নিয়ে
স্কিমে খরচা করা যাবে। এনএসি বৈঠকের পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের তীব্র সমালোচনা করে রাজ্যের বর্তমান পরিস্থিতির কথা তুলে ধরলেন প্রদেশ কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তী। তিনি বলেন, প্রকৃত তথ্য আড়াল করে উন্নয়নের সাগরে ভাসছে ত্রিপুরা বলে দাবি করে গেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রকৃত তথ্য আড়াল করে উন্নয়নের সাগরে ভাসছে ত্রিপুরা বলে দাবি করে গেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সোমবার প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলন করে এমনটাই দাবি করলেন প্রদেশ কংগ্রেস মুখপাত্র প্রবীর চক্রবর্তী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর নেতৃত্বে উত্তর পূর্বাঞ্চলের 8 রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালকে নিয়ে সদ্য সমাপ্ত এনইসি বৈঠক বিভিন্ন সমস্যা সমাধানের কার্যকরী ভূমিকা পালন করবে বলে ধারণা ছিল কংগ্রেসের, কিন্তু কোনো কার্যকরী ভূমিকা লক্ষ্য করা যায়নি। বরং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দুদিন সফরে তিনি বক্তব্যের মধ্য দিয়ে বলেছেন, উন্নয়নের সাগরে ভাসছে ত্রিপুরা, যার দেশের অন্যান্য উন্নত রাজ্যগুলোকে পর্যন্ত ছাড়িয়ে গেছে। শুধু তাই নয়, আইন শৃঙ্খলাও এক ভালো স্থানে রয়েছে। সুশাসন চলছে ত্রিপুরায়, অর্থাৎ যেভাবে রাজ্যের মন্ত্রীরা দাবি করেন তারই সঙ্গ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বিভিন্ন সমবায়ের অনুষ্ঠানে অংশ নিয়ে রাজ্যের প্রকৃত তথ্য আড়াল করে দাবি করে বলেন, রাজ্যের মানুষের বাৎসরিক গড় আয় 1,77,000 টাকা। গত আগস্ট মাসে রাজ্যে ভয়াবহ বন্যার সময় কেন্দ্র সরকারের পক্ষ থেকে রাজ্যের কৃষকদের কোনো সহযোগিতা না করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যে এসে ভাষণ দিয়ে বলেছেন, আগামী 2 থেকে 3 বছরের মধ্যে রাজ্যের কৃষকদের আয় 30 গুণ বেড়ে যাবে। একই সাথে পানীয় জল নিয়ে কংগ্রেসের মুখপাত্র কামান দাগলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে। তিনি বলেন, রাজ্যে প্রায় পানীয় জলের জন্য রাস্তা অবরোধ চলছে, অলিতে গলিতে সর্বত্র সংকট চলছে, মুখ্যমন্ত্রীর কনভয় পর্যন্ত আটকে দিচ্ছে মানুষ। কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি করলেন, রাজ্যে পানীয় জল 87% মানুষের কাছে পৌঁছে গেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এ ধরনের দাবির প্রতিবাদ জানিয়ে বলা হচ্ছে, একটি সম্পূর্ণ ব্যর্থ প্রকল্প হল জল জীবন মিশন। সম্প্রতি এনইসি পোর্টালে যে তথ্য পাওয়া গেছে তাতে দেখা গেছে, গত 6 বছরে 85.7 কোটি টাকা 13টি প্রকল্পের জন্য এনইসি মঞ্জুর করেছে। এর মধ্যে ব্যয় হয়েছে মাত্র 21.38 কোটি টাকা। আগামী 31 মার্চ 2025 মধ্যে এই প্রকল্পগুলি বাস্তবায়নের কথা ছিল, কিন্তু লক্ষ্য করা গেছে 3টি প্রকল্প এখনো শুরুই হয়নি। এতে বোঝা যায় ত্রিপুরায় এনইসি কতটা কার্যকর হচ্ছে, এমনটাই বলে সমালোচনার ঝড় তোলেন তিনি। আমরা দেখলাম যে এই বলা যায় 2 দিনের অধিবেশন, তারপর গতকালকেরও একাধিক কর্মসূচি। এই কর্মসূচিগুলিতে দেশের গৃহমন্ত্রী থেকে শুরু করে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যে বিষয়গুলিকে তুলে ধরেছে, এ বলা যায় যে একটা পুরনো রেকর্ডই বাজিয়ে গেছে। সে রেকর্ডটা কি? রাজ্য উন্নয়নের শিখরে ভাসছে। অর্থনীতির দিক থেকে রাজ্যটা এতটাই এগিয়ে গেছে যে ভারতবর্ষের অগ্রণী রাজ্যগুলিকে ছাড়িয়ে গেছে। আইন শৃঙ্খলা দারুণ অগ্রগতি সাধিত হয়েছে, ভারতবর্ষ উল্লেখ করার মতো অবস্থা তৈরি হয়েছে। উন্নয়নের কথা বলে লাভ নেই। সুশাসন আর উন্নয়নে রাজ্যটা ভাসছে। এই যে বিজ্ঞপ্তি প্রচার করে চলছে, রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রিসভার সদস্যরা, তারা যে প্রচার চালিয়ে যাচ্ছে, এতেই সঙ্গ দিয়েছে অমিত শাহ, আমাদের দেশের প্রধানমন্ত্রী। উনি বলেছেন, যেটা উল্লেখ করার মতো, উনি বলেছেন যে প্রকৃত তথ্যকে আড়াল করে উনি বলেছেন রাজ্যের মানুষের আয় বেড়ে গড় আয় হয়েছে 1,77,000 টাকা। গড় আয়, মাসিক গড় বা বাৎসরিক গড় আয়। এবং এটা নাকি ভারতবর্ষের উন্নত অনেক রাজ্যের চাইতে বেশি। উনি বলেছেন, আমাদের বন্যার সময় উনি আসেননি। বন্যা পীড়িত কৃষক সহ সাধারণ মানুষকে, ক্ষতিগ্রস্ত মানুষকে কেন্দ্র সরকার কোনো সাহায্য করেননি। তারপরেও উনি কৃষকদের কল্যাণে অনেক কথা বলেছেন। তাদের প্রশ্নে মায়া কান্না করে বলেছেন, মোদী নির্দেশিত পথে
যে পথে রাজ্য সরকার চলছে, এই পথে আগামী 2-3 বছরের মধ্যে কৃষকদের আয় 30% বেড়ে যাবে। আয়োজিত সাংবাদিক সম্মেলনে এছাড়া উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের অন্যান্য নেতৃত্বরা। শ্যামপুর টিভি। 2025 সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার সূচি ঘোষণা করল ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ। উচ্চ মাধ্যমিকের পরীক্ষা 24 ফেব্রুয়ারি থেকে শুরু হবে, শেষ 22 মার্চ। মাধ্যমিক পরীক্ষা 25 ফেব্রুয়ারি শুরু হবে, শেষ হবে 18 মার্চ। সোমবার ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদে সাংবাদিক সম্মেলন করে কথা জানান ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদের সভাপতি ডক্টর ধনঞ্জয় গঞ্জচৌধুরী। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদে 2025 সালের দ্বাদশ শ্রেণী পরীক্ষা শুরু হবে আগামী 24 ফেব্রুয়ারি এবং মাধ্যমিক পরীক্ষা শুরু হতে চলেছে 25 ফেব্রুয়ারি থেকে। সোমবার ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সাংবাদিক সম্মেলন করে পরীক্ষার সূচি ঘোষণা করে দিলেন ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ডক্টর ধনঞ্জয় গঞ্জচৌধুরী। তিনি বলেন, ত্রিপুরা মধ্যশিক্ষা পরিচালিত মাধ্যমিকের প্রথম পরীক্ষা হবে ইংরেজি। পরীক্ষা নির্ধারিত সময় দুপুর 12টা থেকে শুরু হবে। পরীক্ষা হবে দুপুর 3:15 পর্যন্ত। 18 মার্চ শেষ হবে মাধ্যমিকের পরীক্ষা। সেদিন 10টি ভোকেশনাল বিষয়ের উপর পরীক্ষা হবে। ছাত্রছাত্রীরা এদের নিজ ভোকেশনাল বিষয়ের উপর পরীক্ষা দেবে। মাধ্যমিক স্তরে আলিম পরীক্ষা শুরু হবে আগামী 25 ফেব্রুয়ারি থেকে। এদিন তাদের প্রথম পরীক্ষা হবে ইংরেজি পরীক্ষা। তাদের সর্বশেষ পরীক্ষা হল থিওলজি, যা 18 মার্চ অনুষ্ঠিত হবে। তিনি উচ্চ মাধ্যমিক পরীক্ষার সূচি ঘোষণা করে বলেন, 24 ফেব্রুয়ারি থেকে শুরু হবে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা। এদিন ইংরেজি পরীক্ষা অনুষ্ঠিত হবে দুপুর 12টা থেকে দুপুর 3:15 পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। 22 মার্চ শেষ হবে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা। এদিন ছাত্রছাত্রীদের বিভিন্ন ভোকেশনাল পরীক্ষা অনুষ্ঠিত হবে। উচ্চ মাধ্যমিকের অর্থাৎ দ্বাদশের ফ্রাজিল পরীক্ষা শুরু হবে 24 ফেব্রুয়ারি থেকে। 17 মার্চ শেষ হবে দ্বাদশের ফ্রেজিল পরীক্ষা। পর্ষদ সভাপতি আরও জানিয়েছেন, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের কতজন ছাত্রছাত্রী এবার পরীক্ষায় বসতে চলেছে সে বিষয়ে এখনো পর্ষদের পক্ষ থেকে কোনো কিছু বলা যাচ্ছে না, কারণ এখনো পরীক্ষার জন্য ফর্ম পূরণ বাকি রয়েছে এবং এর উপর নির্ভর করে সেন্টার নির্ধারণ করা হবে বলে জানান তিনি। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের 2025 সালের মাধ্যমিক এবং দ্বাদশ শ্রেণীর পরীক্ষা আমরা শুরু করতে যাচ্ছি আগামী 24 ফেব্রুয়ারি থেকে। আমি প্রথমত 12 ক্লাসের মাধ্যমিকেরটা বলি। মাধ্যমিকের যে রুটিন সেটা হলো, মাধ্যমিক পরীক্ষা শুরু হবে 25 তারিখ থেকে, 25 ফেব্রুয়ারি। 25 তারিখ পরীক্ষা হবে ইংরেজির। পরীক্ষা 12টা থেকে শুরু হয় এবং 3:15 সময় শেষ হবে। তারপর মাধ্যমিকের 25-এর পরে পরীক্ষা হলো 28 তারিখ, 28/2/2025। ওই দিন পরীক্ষা হবে বাংলা, হিন্দি, ককবরক আর মিজো। 28 তারিখ। 28-এর পরে হবে মার্চের 4 তারিখ, 4/3/2025। ওই দিন হবে সোশ্যাল সায়েন্স, মানে হিস্ট্রি আর পলিটিক্যাল সায়েন্স। আবার সোশ্যাল সায়েন্স আরেকটা পেপার, ইকোনমিক্স এবং জিওগ্রাফি, এই দুটো। মানে 4 মার্চ মাধ্যমিকের হলো শুধু সোশ্যাল সায়েন্সের পরীক্ষা। তারপরে হচ্ছে মার্চের 8 তারিখ, ওই দিন পরীক্ষা হবে মাধ্যমিকের সায়েন্স, মানে বায়োলজি, আর সায়েন্স হচ্ছে ফিজিক্স আর কেমিস্ট্রি। এই শুধু সায়েন্সের পরীক্ষা মাধ্যমিকের 8 তারিখ, 8ই মার্চ। আর মাধ্যমিকের 13ই মার্চ পরীক্ষা হবে ম্যাথমেটিক্স বেসিক এবং ম্যাথমেটিক্স স্ট্যান্ডার্ড, এই দুটো। আর 18 মার্চ মাধ্যমিকের পরীক্ষা শেষ। ওই দিন হচ্ছে 6 সাবজেক্টের পরীক্ষা, মানে ভোকেশনাল যতগুলো সাবজেক্ট আছে ওই ভোকেশনাল বিভিন্ন সাবজেক্টের পরীক্ষা হবে। 10টা সাবজেক্ট আছে ভোকেশনাল মাধ্যমিকের এগুলো। তাহলে আমাদের এই হলো মাধ্যমিকের রুটিনটা। আর মাধ্যমিক লেভেলে আমাদের মাদ্রাসায় যে পরীক্ষা হয় সেটাকে বলা হচ্ছে আলিম। তো আলিম পরীক্ষা হবে, শুরু হবে 25 ফেব্রুয়ারি। ওই দিন হচ্ছে ইংরেজির পরীক্ষা। 28 ফেব্রুয়ারি হচ্ছে অ্যারাবিক আর বাংলা।
আর মাধ্যমিকের 4 মার্চ পরীক্ষা হলো সোশ্যাল সায়েন্স দুটো, একটা হলো হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স আর একটা ইকোনমিক্স আর জিওগ্রাফি। আর 8 মার্চ হবে ওই সায়েন্স যেটা বায়োলজি আর ফিজিক্স কেমিস্ট্রি এসব পরীক্ষা মাধ্যমিকের। 13 মার্চ পরীক্ষা হবে ম্যাথামেটিক্স বেসিক, ম্যাথামেটিক্স স্ট্যান্ডার্ড। আর 18 মার্চ মাধ্যমিকের পরীক্ষা শেষ, ওই দিন পরীক্ষা হবে থিওলজি পরীক্ষা হবে 18 মার্চ। এই হলো আমাদের মাধ্যমিকের পরীক্ষার রুটিন। তারপরে আমাদের দ্বাদশ শ্রেণীর যে রুটিন সেটা হচ্ছে দ্বাদশের পরীক্ষা শুরু হবে 24শে ফেব্রুয়ারি। ওই দিন শুধু ইংরেজির পরীক্ষা 12টা থেকে 3:15 অবধি পরীক্ষা হবে। দ্বাদশের ইংরেজি পরীক্ষা 24শে ফেব্রুয়ারি। তারপরে 27শে ফেব্রুয়ারি দ্বাদশ শ্রেণীর পরীক্ষা হচ্ছে বাংলা, হিন্দি, ককবরক আর মিজো। 1 মার্চ দ্বাদশের পরীক্ষা হবে কেমিস্ট্রি আর পলিটিক্যাল সায়েন্স। 3 মার্চ 3/3/2025 দ্বাদশের পরীক্ষা হবে বিজনেস স্টাডিজ, এডুকেশন আর ফিজিক্স। 5 মার্চ দ্বাদশের পরীক্ষা হবে বুধবার, অ্যাকাউন্টেন্সি, বায়োলজি আর হিস্ট্রি। 7 মার্চ দ্বাদশের পরীক্ষা হবে ম্যাথামেটিক্স আর ফিলোসফি। 10 মার্চ সোমবার, ওই দিন দ্বাদশ শ্রেণীর পরীক্ষা হচ্ছে ইকোনমিক্স। আর 12 মার্চ 12/3/2025 12 ক্লাসের ওয়েডনেসডেতে পরীক্ষা হবে সাইকোলজি। 14 মার্চ হবে দ্বাদশের জিওগ্রাফি। তারপরে 17 মার্চ হচ্ছে সংস্কৃত, স্ট্যাটিস্টিক্স এবং অ্যারাবিক, এই 3টে বিষয়। 19শে মার্চ হচ্ছে সোসিওলজি। 21শে মার্চ পরীক্ষা হবে ফ্রাইডে, কম্পিউটার সায়েন্স আর মিউজিক। আর 22শে মার্চ দ্বাদশের পরীক্ষা শেষ, ওই দিন হচ্ছে ওই বিভিন্ন ভোকেশনাল সাবজেক্টের পরীক্ষা। 12তে 7টা ভোকেশনাল সাবজেক্ট আছে, এগুলোর পরীক্ষা হবে। তাহলে আমাদের দ্বাদশের পরীক্ষা শুরু হচ্ছে 24শে ফেব্রুয়ারি আর শেষ হচ্ছে 22শে মার্চ। আর দ্বাদশের যেটা ফাজিল পরীক্ষা মানে মাদ্রাসা, যেটা দ্বাদশ মানের যেটা পরীক্ষা, সেটা শুরু হবে 24শে মার্চ আর 24শে ফেব্রুয়ারি। 24শে ফেব্রুয়ারি ফাজিল পরীক্ষা শুরু হবে, ওই দিন হচ্ছে ইংরেজির পরীক্ষা। 27শে ফেব্রুয়ারি হচ্ছে বাংলা পরীক্ষা। 1 মার্চ হচ্ছে পলিটিক্যাল সায়েন্স। 3 মার্চ হচ্ছে এডুকেশন। 5 মার্চ হচ্ছে হিস্ট্রি। 7 মার্চ হচ্ছে ফিলোসফি। 10 মার্চ ইকোনমিক্স। আর 17 মার্চ হচ্ছে ফাজিল যারা পরীক্ষা দেবে ওদের অ্যারাবিকের পরীক্ষা। 17 মার্চ এই পরীক্ষা শেষ। পর্ষদ সচিব ডক্টর দুলাল দে জানান, এই বছর পরীক্ষার দিনক্ষণ অনেকটাই এগিয়ে গেছে। তিনি বিদ্যালয় কর্তৃপক্ষের উদ্দেশ্যে বলেন, যদি ছাত্রছাত্রীদের নাম নথিভুক্তের কোনো ধরনের সমস্যা থেকে থাকে তাহলে সেটা পর্ষদে এসে অবিলম্বে সংশোধন করার জন্য। শান্তন টিভি। গোরক্ষনাথ আশ্রমের জমি দখল করল রাষ্ট্রবাদী নেতারা। প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য নির্দেশকে পাত্তা না দিয়ে দুই মাফিয়া এই কার্যকলাপ করছে। বিষয়টি নিয়ে এখন মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হতে চলেছে মন্দির কর্তৃপক্ষ। গোরক্ষনাথ আশ্রমে জমি দখল করল রাষ্ট্রবাদী নেতারা। কমলাসাগর বিধানসভার গোকুলনগর উত্তম ভক্ত চৌমুনি এলাকায় জাতীয় সড়কের পাশে বিজেপি সরকার প্রতিষ্ঠা হবার বছরখানেক আগে প্রতিষ্ঠিত হয়েছিল একটি গোশালা আশ্রম। পরে সেখানে গোরক্ষনাথ মহারাজকে প্রতিষ্ঠিত করে শুরু হয় যজ্ঞার্চনা। রাষ্ট্রবাদী সরকারের দুই মুখ্যমন্ত্রী সহ বর্তমান বিজেপি প্রদেশ সভাপতি সহ তাবর তাবর নেতারা ক্রমান্বয়ে এসেছেন এই আশ্রমে। শোনা যায়, এই আশ্রমের সাথে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নিবিড় সম্পর্ক। উনার নির্দেশে যোগী রোঠাসনাথ এই আশ্রমের দায়িত্ব নিয়ে ত্রিপুরা এসেছেন।
তপবন আশ্রমের বিপরীতে খাস জমিতে প্রতিষ্ঠিত হয়েছিল এই আশ্রম। সরকারি কাগজে এই জমিটি হিন্দু দেবদেবীর পূজার্চনার জন্য বরাদ্দ, আর সে সূত্রে এই জমিকে বেছে নেওয়া হয় গোরক্ষনাথ মন্দির প্রতিষ্ঠার জন্য। বিগত 4-5 বছর যাবৎ শিব চতুর্দশীতে 3-4 দিন ব্যাপী এই আশ্রমে আয়োজিত হয়ে আসছে উৎসব ও মেলা। বেশ কয়েকবার এই উৎসবের দায়িত্ব সামলেছেন বর্তমান রাজ্যসভার সাংসদ তথা বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য, কিন্তু এই আশ্রমের জমি থেকেও লোভ ফেরাতে পারল না স্থানীয় রাষ্ট্রবাদী নেতারা। এই আশ্রমের 2 গন্ডা জমিতে কব্জা করে বসল জমি মাফিয়ারা, আর এই অপকর্মে সাহায্য করেছে বিধানসভা এলাকার অভিভাবকরা। এটাই আশ্রমের একটি সূত্রের অভিযোগ। 5 লক্ষ টাকার বিনিময়ে জমি মাফিয়াদের মন্দিরের জন্য বরাদ্দকৃত জমি তুলে দেওয়া হয়েছে। আশ্রমের দায়িত্বে থাকা যোগী রোঠাসনাথ যোগী আদিত্যনাথের নির্দেশে বেশ কয়েকদিন উত্তরপ্রদেশে ছিলেন। তার অনুপস্থিতিতে স্থানীয় এক রাষ্ট্রবাদী নেতা প্রান্তোষের সাহায্যে আশ্রমের 2 গন্ডা জমি বেআইনিভাবে পেছনের দরজা দিয়ে দখল করেছে 2 নেতা। 1 গন্ডা করে 2 জনকে বেআইনিভাবে অ্যালটমেন্ট দেওয়া হয়। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন গোরক্ষনাথ আশ্রম কর্তৃপক্ষ। যোগী রোঠাসনাথ বলেন, সনাতনী সংস্কৃতিতে মন্দিরকে দান করার রীতি রয়েছে, কিন্তু এই প্রথম হয়তো মন্দির থেকে বেআইনিভাবে হাতিয়ে নেওয়া হচ্ছে। এই ঘটনায় খবর পৌঁছে যায় রাজীব ভট্টাচার্যের কানে। সেখান থেকে ফোন আসে স্থানীয় অভিভাবকদের কাছে, কিন্তু এর মধ্যে আশ্রমে 2 গন্ডা জায়গার পিলার বসিয়ে দখল নিয়ে নেয় জমি মাফিয়ারা। দখলকৃত কমিটির চারিপাশে আশ্রমের জায়গা, মাঝখান থেকে কিভাবে এই জমি অন্যান্যরা দখল করলো তা নিয়ে প্রশ্ন তুলল আশ্রম কর্তৃপক্ষ। শেষ পর্যন্ত এই ঘটনা মুখ্যমন্ত্রীর দরবারে তুলতে যাচ্ছে গোশালা আশ্রম। ये सरकारी लैंड है, तो इसमें प्राचीन ये समाकाली माता का मंदिर भी बना हुआ है और ये हिंदू देव पूजा अर्चना के नाम पे ये ज़मीन अलॉटमेंट है। तो यहाँ पर कुछ सरकारी ज़मीन थी और कुछ आश्रम की ज़मीन थी, तो कुछ शरारती तत्वों ने उसके 2 नंबर तरीके से कागज उगज बनाकर और उसको अपने नाम कराया हुआ है। और पीछे ही कुछ समय पहले मैं आश्रम पे नहीं था तो उन्होंने यहाँ पर कब्जा भी कर लिया है। आप देख सकते हो उसमें आश्रम के बीच में ही पिलर लगे हुए हैं। एक्चुअली इसमें बात ये है कि वो जो ज़मीन जो उन्होंने कब्जाया है उसके चारों तरफ हमारी ज़मीन है, तो समझ में ये नहीं आ रहा है कि बीच में वो ज़मीन कैसे किसी और की हो सकती है। तो मैं सब आपसे आपकी मीडिया के द्वारा भी आग्रह करूँगा माननीय मुख्यमंत्री जी से भी और त्रिपुरा सरकार से भी कि इस सिलसिले को देखा जाए गहराई से और इसका समाधान किया जाए, क्योंकि मंदिर में दान दिया जाता है, चाहे ज़मीन का दान हो या कोई अनुदान हो, कुछ भी दान हो मंदिर में दिया जाता है, लेकिन मंदिर से लिया नहीं जाता है। तो यहाँ कुछ ऐसा किया है, शरारती तत्वों ने मिलकर उस पर कब्जा कर लिया है। तो ये पूरी मिला मतलब पूरी साजिश है। সম্প্রতি আশ্রমের একটি প্রতিনিধি দল মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার দ্বারস্থ হবে। সঙ্গে থাকবেন রাজীব বাবু। রাষ্ট্রবাদী সরকারের আমলে রাষ্ট্রবাদী নেতাদের বিরুদ্ধে আশ্রমের জমি দখলের অভিযোগে ওঠার রীতিমতো হতবাক সাধারণ মানুষ। স্থানীয় মানুষের বক্তব্য, রাষ্ট্রবাদ ও ধর্ম রক্ষার আড়ালে টাকা রোজগারি ধান্দা। শান্তন টিভি। মজদুর মনিটরিং সেল অনুমোদিত ভ্রাম্যমাণ কৃত্রিম গো প্রজনন কর্মী অ্যাসোসিয়েশনের উদ্যোগে অনুষ্ঠিত হয় রক্তদান শিবির। রাজধানীর বটতলা এলাকায় আয়োজিত রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন সাংসদ বিপ্লব কুমার দেব, শ্রমিক নেতা বিপ্লব কর সহ অন্যান্যরা। এদিন শিবিরে বহু রক্তদাতা স্বেচ্ছায় উৎসাহের সাথে রক্তদান করে। রক্তদান শিবিরে আলোচনা করতে গিয়ে সাংসদ বিপ্লব কুমার দেব বলেন, মানব সেবায় সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে রক্তদান। রক্তদান মানে জীবনদান। ত্রিপুরা রাজ্যের স্বেচ্ছায় রক্তদান করে মানুষ, অন্যান্য রাজ্যের এমনটা হয় না। ত্রিপুরা রাজ্যে যারা রক্তদান করে তাদের রক্ত কার শরীরে যাবে তা রক্তদাতা জানে না, তার জন্য রক্তদাতাকে মহৎদান বলা হয়ে থাকে। মহৎদান কিভাবে অন্তিম ব্যক্তিরা করতে পারে, এগুলোই আপনাদেরকে উৎসাহ, মানুষের বলে যাদের ইনকাম কমজোর বা ইনকাম শ্রেণীতে নিচে আছে তাদের মানসিক শক্তি কি, কেন এরা বেঁচে থাকে, তাদের মানসিক শক্তি এরা সবচেয়ে উদার, এরা কেউ ভয় পায় না। কারণ জীবন হয়েছে, একদিন তো মৃত্যু হতেই হবে।
কিন্তু যতদিন আছি তো মাথা উঁচু করে দাঁড়াবো। আমিও ভাই অন্তিম ব্যক্তির মতোই, আমিও গরিব ঘর থেকে উঠে এসে মুখ্যমন্ত্রী হয়েছিলাম, এখন মেম্বার অফ পার্লামেন্ট আছি, পার্টি সংগঠনে কাজ করি, যা যা দায়িত্ব দেয় যতটা মানুষের জন্য কাজ করতে পারি করার চেষ্টা করি। তো আমাদের মতো লোক যখন উঠে আসে তখন তথাকথিত কিছু কিছু রাজনৈতিক দল আছে যারা পারিবারিক পার্টি চালায়, বিশেষ করে কংগ্রেসের নাম নিতে হয়, পারিবারিক পার্টি চালায়, এরা আমাদের মতো লোককে পছন্দ করে না। কারণ আমরা তো কোনো পারিবারিক পার্টি থেকে এসেনি, আমার বাবা তো রাজা মহারাজা ছিল না, আমার বাবা তো মুখ্যমন্ত্রী ছিল না। এখানে যারা বসে আছে এরা বিপ্লবদের সঙ্গে দাঁড়িয়ে যায়, কারণ এরাও বিপ্লব দেবের মতোই মানুষ, কারণ এরাও একদিন আমার মতো কোনো না কোনো জায়গায় পৌঁছেই যাবে। আমি যে পার্টিতে আছি নরেন্দ্র ভাই মোদী, সেই পার্টির সর্ববৃহৎ নেতৃত্ব, তো স্বাভাবিকভাবে চায়ওয়ালা গরিব ব্যক্তিকে প্রধানমন্ত্রী হয়েছে দেশে। যারা বড় বড় ভোট থেকে প্রধানমন্ত্রী হয়েছিল তাদের ইতিহাস ত্রিপুরার মানুষ জানে। এরা 35 বছর যাবৎ কমিউনিস্টের হাতে ছিল সরকার, একবার একটু চেষ্টা করে কমিউনিস্টের হাত থেকে নিয়েছিল, কিন্তু আবার বংশ পরম্পরার কারণে সিপিএমের হাতে তুলে দেওয়া হয়েছিল ত্রিপুরাতে। ধর্ম যার যার, কিন্তু উৎসব সবার। আর একদিন বাদে খ্রিস্টান ধর্মাবলম্বীদের মানুষের উৎসব বড়দিন 25শে ডিসেম্বর। বড়দিনকে সামনে রেখে রাজধানীর মরিয়মনগর গির্জায় চলছে চূড়ান্ত প্রস্তুতি। রাজ্যের প্রথম গির্জা হলো এটি। গির্জাটি রাজ্যের ঐতিহ্য রক্ষা করছে। এদিকে নতুন করে সাজিয়ে তোলা হচ্ছে গির্জা। গির্জাকে আলোকিত করে তোলার লক্ষ্যে লাগানো হচ্ছে লাইট। প্রতি বছরের মতো এবছর 24শে ডিসেম্বর সন্ধ্যায় পবিত্র খ্রিস্টান জাগ অনুষ্ঠিত হবে। পরে দিন অর্থাৎ 25শে ডিসেম্বর সকালে অনুষ্ঠিত হবে পবিত্র খ্রিস্ট জাগ। এই খ্রিস্ট জাগের পরে কেক কাটা হবে, ধর্মপ্রাণ মানুষ উপস্থিত হবে। বড়দিনকে কেন্দ্র করে বসবে মেলাও। দূর দূরান্ত থেকে এসে এদিন দর্শকরা অংশ নেবে। বড়দিন উপলক্ষে এলাকার কঠোর নিরাপত্তা ব্যবস্থা করা হয়। ব্যতিক্রমী হবে না এই বছরও। সুষ্ঠুভাবে উৎসব সম্পন্ন করার জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানা গেছে। উল্লেখ্য, আগামী 25শে ডিসেম্বর যীশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে এই উৎসব পালিত হয়। এই দিনটি যীশুর প্রকৃত জন্মদিন কিনা তা জানা যায়নি। আদিযুগীয় খ্রিস্টানদের বিশ্বাস অনুসারে এ তারিখের ঠিক 9 মাস পূর্বে মেরির গর্ভে প্রবেশ করেন যিশু। যার থেকে বেশিরভাগ আমাদের আমরা মাদার মেরি যাকে বলি, কুমারী মারিয়া, ওনার থেকে অনেকরা কামনা পেয়েছেন, আশীর্বাদ পেয়েছেন। তো তার জন্য অনেকরাই, যেমন এখানে আমরা ওই স্ট্যাচুটা এখানে লাগাই যখন, তখন অনেকরাই এখানে মোমবাতি জ্বালায়, প্রার্থনা করে। সব ধর্মের লোকরাই তো আসে? হ্যাঁ, এখানে সব ধর্মের লোকরাই আসে, শুধু খ্রিস্টান না, এখানে বিভিন্ন ধর্মের। আর শুধু এখানে না, এই যে বাইরের যে মেলা চলছে দেখবেন, মেলার কমিটির মধ্যে হিন্দু, মুসলিম, খ্রিস্টান সব মিলিয়ে আমরা এই কাজটা করি। তো তাড়াতাড়ির মধ্যে এখন আমাদের কাজ করতে হয়। কীরকম লোক সমাগম হয় এখানে? লোক তো অনেক বেশি লোক হয় এখানে। গত বছরও প্রায় 80 থেকে 1 লাখ এই ধরনের লোক হয় এক রাত্রি। অবশেষে অনেক জল্পনা কল্পনার পর রাজ্যের 7টি বিধানসভা কেন্দ্রের 60 জন মণ্ডল সভাপতির নাম ঘোষণা করল বিজেপি দলের রাজ্য কমিটি। যদিও মণ্ডল সভাপতির নির্বাচন নিয়ে বিজেপি দল গত কয়েক মাস ধরে কাজ করে আসছিল, পাশাপাশি নতুনভাবে মণ্ডল সভাপতি চয়ন করার ক্ষেত্রে অভিনব পদ্ধতি গ্রহণ করা হয়েছিল। তার মধ্যে প্রথম ছিল বয়সের অনুপাত, অর্থাৎ 45 বছরের নিচে হতে হবে, যা ছিল বিজেপি দলের একটি সিদ্ধান্ত। তার জন্য ফর্ম ডির মাধ্যমে মনোনয়নপত্র জমা দেওয়া হয়। তারপরে নির্বাচন বিশ্লেষণ করে মণ্ডল সভাপতিদের নাম ঘোষণা করা হয় সোমবার সকাল 10:30 নাগাদ। যদি মণ্ডল সভাপতি নামের ঘোষণা হওয়ার কথা ছিল 16 ডিসেম্বর, কিন্তু ইতিমধ্যে রাজ্যে অমিত শাহ সফরের জন্য মণ্ডল সভাপতিদের নাম ঘোষণার দিনক্ষণ পিছিয়ে যায় প্রায় 1 সপ্তাহ। অবশেষে রবিবার অমিত শাহর দিল্লিতে ফেরার পর সোমবার সকালে 7টি মণ্ডলের মণ্ডল সভাপতিদের নাম ঘোষণা করা হয়। এই মণ্ডল সভাপতিদের নাম ঘোষণার পর খোয়াই মণ্ডলের উদ্যোগে সোমবার সকালে এক প্রেস মিটের আয়োজন করা হয়। খোয়াইতে নতুন মণ্ডল সভাপতি হন অনুকূল দাস। অনুকূল দাস খোয়াই মণ্ডল সভাপতি হওয়ার কারণে দলীয় কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়। বাজেপুরে উল্লাস করতে দেখা গেছে বিজেপির দলের কর্মীদের। খোয়াই মণ্ডলের নতুন মণ্ডল সভাপতি অনুকূল দাস আসার পর
রচনাকে দলীয় কর্মীরা ফুলের মালা ও ফুলের তোড়া দিয়ে উষ্ণ অভিনন্দন জানান। সাথে ছিলেন প্রাক্তন মণ্ডল সভাপতি সুব্রত মজুমদার। তিনি নতুন মণ্ডল সভাপতি অনুকূল দাসের হাতে দায়িত্বভার সঁপে দেন এবং প্রেস মিটের করে অনুকূল দাস বলেন, দল উনাকে এক বড় দায়িত্ব দিয়েছে, সে দায়িত্ব নিয়ে জনসাধারণের জন্য কাজ করবেন বলে প্রতিশ্রুতি দেন। যে ত্রিপুরা প্রদেশ কমিটি, বিজেপি ত্রিপুরা প্রদেশ কমিটির পক্ষ থেকে আমাদের 25 কোয়াই যে মণ্ডল, এই মণ্ডলের মণ্ডল সভাপতি হিসেবে আমাকে নিযুক্তি দিয়েছে। তো আমি প্রথমেই আপনাদের কাছে একটা আবেদন করব যে 25 কোয়াই বিধানসভা কেন্দ্রে আমার দলের কাজ করতে গিয়ে আমি প্রথমে আপনাদের সাহায্য সহযোগিতা কামনা করি, আপনারা আমাদেরকে সাহায্য সহযোগিতা কামনা করুন। আমাকে দল দায়িত্ব দিয়েছে, আপনারা জানেন আমার প্রথম যে কাজটা হবে, আমি সবাইকে নিয়ে আমি কাজ করতে চাই। আপনারা জানেন যে দুইটা বিধানসভা 2018 এবং 2023 দুইটা বিধানসভা নির্বাচন আমরা পরপর এখানে পরাজিত হয়েছি। আমাদের চেষ্টা থাকবে সবাইকে নিয়ে আমরা যে 2028 যে বিধানসভা নির্বাচন হবে, এই নির্বাচনে আমরা কয়েকটা বক্তব্য ফোটাবো। রহস্যজনক অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হল প্রধান রেফারের হাসপাতাল সিটি স্ক্যান কক্ষে। জানা যায়, সিটি স্ক্যান কক্ষে অগ্নিকাণ্ড দেখে হাসপাতালের কর্মীরা খবর দিয়ে দমকল কর্মীরা ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। তবে সিটি স্ক্যান কক্ষে কর্মীদের প্রাথমিক ধারণা শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনার সংঘটিত হয়েছে। দমকল কর্মীরা জানায়, হাসপাতালের কর্মীদের কাছ থেকে খবর পেয়ে একটি ফায়ার ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। দ্রুত কাজে হাত লাগানো সম্ভব হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আসে। যদি সময় মতো আগুন নেভানোর কাজ হাতে লাগানো না যেত, তাহলে আগুন ছড়িয়ে পড়ারও সম্ভাবনা ছিল। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা জিবি হাসপাতাল চত্বরে। একটা খবর আছে যে জিবিতে ট্রমা সেন্টারে নাকি একটা ফায়ার কল হয়েছিল। ট্রমা সেন্টারের কিছু সিটি স্ক্যান রুমে, হ্যাঁ সিটি স্ক্যান রুমে আপনাদের কি অবস্থা পাইছে? আমরা পাইছি আগুনটা তারা নিবাই লাইছে, তবে এদের ধোয়া টোয়া হয়েছে। আমরা এই অবস্থায় পাইছি। কিভাবে নিবানো হয়েছে আগুন? নিবানো হয়েছে, আমরা তো কোনো ইউজ করছি না, তারা এখানে একটা চিরটু দিয়ে আমাদের যতটুকু জানা আগুন নিবানোর কোনো ব্যবস্থা নেই জিবি হাসপাতালে, তো কিভাবে এটা সম্ভব? এটা ওই সিউটুর মারফতে আর কি, একটা সিউটু আছে ছোট, তারা ওইটা ইউজ করছে। ব্যবস্থাপনা কি আপনারা দেখছেন? আমরা চোখে দেখছি নাই, আমরা চোখে দেখছি। দল সর্বোপরি যে দায়িত্ব প্রদান করা হয়েছে তার সফল বাস্তবায়ন করতে কোনো ধরনের খামতি থাকবে না। নারী শক্তিতে বিশ্বাস রাখায় প্রদেশ ও কেন্দ্রীয় নেতৃত্বদের ধন্যবাদ জানায়। নতুন করে দায়িত্ব পেয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে এই কথাগুলো বললেন 13 প্রতাপগড় মণ্ডল সভাপতি স্বপ্না দাস। সোমবার সকালে নির্ধারিত সূচি অনুযায়ী প্রদেশ বিজেপির 7টি মণ্ডলের সভাপতিদের নাম ঘোষণা করে প্রদেশ নেতৃত্ব। 13 প্রতাপগড়ে নতুন মণ্ডল সভাপতি নিযুক্ত হন স্বপ্না দাস। প্রতাপগড়ের স্থায়ী বাসিন্দা, কলা বিভাগের স্নাতক স্বপ্না দাস। দল তাকে যে দায়িত্ব দিয়েছে তার সফল বাস্তবায়ন করতে নিরলস প্রয়াস চালিয়ে যাবেন বলে প্রাথমিক প্রতিক্রিয়া জানান তিনি। দলের প্রদেশ ও কেন্দ্রীয় নেতৃত্বদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, 2028-এ এই কেন্দ্রটি ফের একবার দলের হাতে তুলে দেওয়াই মূল লক্ষ্য থাকবে। তিনি বলেন, আমরা নারী, আমরা পারি। 13 প্রতাপগড় মণ্ডলে দল আমাকে যে গুরুদায়িত্ব দিয়েছেন, তার জন্য সর্বোপরি ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে আমি এখান থেকে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। উনি যেভাবে মহিলাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছেন সর্বক্ষেত্রে, এটারই একটা দৃষ্টান্ত আজকে 13 প্রতাপগড় মণ্ডল ঘোষণা। তৎসঙ্গে ত্রিপুরা রাজ্যের নেতৃত্বদের আমি আমার ভারতীয় জনতা পার্টি 13 প্রতাপগড় মণ্ডল এবং ব্যক্তিগত পক্ষ থেকে আমি সবাইকে এখান থেকে প্রণাম জানাচ্ছি। যে দল আমার মতন একজন নারীর উপর এত বড় একটা আস্থা এবং বিশ্বাস রেখেছে, আমি যাতে আগামী দিন সকলকে নিয়ে সবার সহযোগিতায় 13 প্রতাপগড়ে আগামী দিন আমাদের আজকে অভিভাবক নেই, আমরা যাতে অভিভাবক ভারতীয় জনতা পার্টিকে দিতে পারি, সেদিনই আমার দলের যে দায়িত্ব আজকে আমাকে অর্পণ করা হয়েছে, এটা সঠিকভাবে
সেদিনই মর্যাদা পাবে। দলের নাম ভাঙিয়ে যারা তোল্লাবাজি ধান্দাবাজি চালিয়ে যাচ্ছে তাদের বিরুদ্ধে কড়া বার্তা দিয়ে তিনি বলেন, দলের ভেতরে অনুশাসন শৃঙ্খলা পুনর্স্থাপন করা হবে। আগে কি হয়েছে তা দেখে লাভ নেই, তবে যারা এ সমস্ত কাজ চালিয়ে গেছে বিগত দিনে তাদের হুঁশিয়ারি করা হচ্ছে। মানুষের কল্যাণে কাজ করাই বিজেপির মূল মন্ত্র। সে জায়গায় তোল্লাবাজিদের কোনোভাবে বরদাস্ত করা হবে না বলেও জানান তিনি। দলের নাম ভাঙিয়ে দলকে কালিমা লিপ্ত করে যারা দলটার 12টা বাজানোর চেষ্টা করছে, আমি এখান থেকে তাদেরকে হুঁশিয়ারি দিচ্ছি, যারা এইসব কাজের সঙ্গে যুক্ত আছে বা যুক্ত থাকার চেষ্টা করছে। বিগত দিন প্রতাপগড় মণ্ডলে কি হয়েছে সেটা আমার দেখার নেই, কিন্তু এখন যেহেতু দল আমাকে গুরুদায়িত্ব দিয়েছে, আমি তাদেরকে এখান থেকে সাবধান করে দিতে চাই যে যা হয়েছে তো হয়েছে, কিন্তু সাধু আগামী দিন সাবধান। প্রতাপগড়ের মানুষ অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে বিরোধীর কবল থেকে ভারতীয় জনতা পার্টিকে বিশ্বাস করে দুহাত ভরে পদ্মফুল ফুটিয়ে আমাদের 2018-তে এমএলএ আমরা পবিত্র বিধানসভায় পাঠিয়েছিলাম। এলাকার বিধায়ক প্রতাপগড়ের উন্নয়নে কোনো কাজই করছে না, মানুষ তার দেখা পান না বছরে এক আধবার। সে জায়গায় এই বিধানসভা কেন্দ্রের মানুষের জন্য অনেক কাজ করার সুযোগ রয়েছে। যেহেতু দল সরকারের, স্বাভাবিকভাবে মানুষ শাসক দলের নেতৃত্বদের কাছে বেশি ঝাঁপায়। যে কোনো সমস্যা সমাধানে দলের নেতৃত্বরা পাশে দাঁড়াবে এই আশা নিয়ে কিন্তু দলের একাংশ যুবকরা হাপ্তাবাজি তুল্লাবাজি ধমক চমক দেখিয়ে পরোক্ষভাবে দল ও সরকারকে কালিমালিপ্ত করছে। এখন দেখার 13 প্রতাপগড় বিধানসভার এ সমস্ত রাহু শনিদের বাস্তবে শায়েস্তা করতে পারে কিনা নবনিযুক্ত সভাপতি স্বপ্না দাস, নাকি শুধুমাত্র হুঙ্কারে সার হয়ে থাকে। এদিকে নতুন সভাপতিকে দলের কর্মী সমর্থকরা ফুলের তোড়া ও উত্তরীয় দিয়ে শুভেচ্ছা জানায়। শান্তন টিভি। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। চোখ রাখুন শান্তন টিভির পর্দায়। নমস্কার।